নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনারা সকলেই মনে করতে পারেন বা মনে করছেনও হয়তো যে এই যে মোহাম্মদ ইউনূস তিনি এত শক্তি পাচ্ছেন কোত্থেকে। তিনি যা খুশি তাই করে যাচ্ছেন, কারুর কথা মানছেন না, কোনো আইনের তোয়াক্কা করছেন না। এত শক্তি দিচ্ছে কি? দিচ্ছে কিন্তু ডিপ স্টেট। ডিপ স্টেট কিন্তু আমরা যতই বলি ডিপ স্টেট ইনঅ্যাক্টিভ হয়েছে, কিন্তু ডিপ স্টেট ইনঅ্যাক্টিভ হয়নি, বরং ডিপ স্টেট আরো শক্তিশালী হয়েছে। এই ডিপ স্টেট যে পেছন থেকে এই সুরজ যারা আছে, আর্মটেক, ফার্মাটেক, তারপরে আপনার বিভিন্ন আইটি টেক যারা আছে, সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো সমস্ত অর্থ যোগায় ডিপ স্টেট, তাদেরই বলে। তারা অর্থ যোগায় সোরসকে, আর সোরস সেই অর্থটা সম্পূর্ণ ঢালে মোহাম্মদ ইউনূসের পেছনে, বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, যাতে ভারতের মানে অর্থনীতি যাতে বিগড়ে যায়, ভারতের মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরি হয় এবং ভারত যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে। কারণ পৃথিবীর প্রধান শক্তি, 1 নম্বর শক্তি আমেরিকা, সে আমেরিকাকে কেউ যেন দাবিয়ে না রাখতে পারে। তার জন্য যত রকম প্রচেষ্টা, সে পাকিস্তানকে দিয়ে হোক, আর সে বাংলাদেশকে দিয়ে হোক, সে নেপালকে দিয়ে হোক, সে ভুটানকে দিয়ে হোক, তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান তো এখন কিছুটা আধমরা হয়ে গিয়েছে, এখন বাকি রয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে মারা কিন্তু ভারতের কাছে বড় ব্যাপার নয়। ভারত কিন্তু বাংলাদেশকে মারতেও চাইতো না, কিন্তু মারতে হবে একটাই কারণে, সেটা হচ্ছে ডিপ স্টেটকে উখড়ে ফেলার জন্য। যেটা পাকিস্তান থেকে ডিপ স্টেটকে উখড়ে ফেলে দিয়েছে, তাকে নাঙ্গা করে দিয়েছে, এবার বাংলাদেশকেও সেরকম নাঙ্গা করতে হবে। ডিপ স্টেটকে একেবারে রুট সমেত ডিপ স্টেটকে বাংলাদেশ থেকে তুলে ফেলার জন্য এই চারিদিকের পরিকল্পনা ভারত সাজাচ্ছে। আপনারা মনে করতে পারেন এত দেরি হচ্ছে কেন, মানে অনেক কিছুই তো আমি বলে যাচ্ছি। দেরি কেন হচ্ছে? দেরি হচ্ছে প্ল্যানিং এর জন্য। একটা প্রিসিশন স্ট্রাইক করার জন্য যে প্ল্যানিং এর দরকার, কারণ এখানে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, যাতে শুধু লক্ষ্যবস্তুটাই মারা পড়ে, মানে ভেঙে যায়, যাতে আঘাত পায়, ধ্বংস হয়ে যায়, তার জন্যই এত প্রিসিশন স্ট্রাইকের জন্য এত সময় লাগে। এটা পুরো একদম ম্যাপ দেখে দেখে, নেভিগেশন দেখে দেখে এইগুলো সম্পূর্ণ তৈরি করা হয়। আমাদের নিজস্ব সিস্টেম, যেটা আকাশতীর এবং নাবিক, এই দুটো সাহায্যে। আমি আগেও আপনাদের বলেছি যে নাবিক আর আকাশতীর কি। এই যে আমাদের সারা পৃথিবীতে যে জিপিএস যে চলছে, জিপিএস চলে পুরো গ্লোবের ওপরে। আমি আগেও বলেছি, আপনাদের মনে থাকতে পারে, এই গ্লোব অনুযায়ী কিন্তু জিপিএস তৈরি আছে। আর ভারত যেটা করেছে সেটা হচ্ছে মানে নাবিক সিস্টেমে। তার মানে ম্যাপকে ফ্ল্যাট করো, অ্যাটলাসকে ফ্ল্যাট করে দাও। যদি আপনি গ্লোবে যদি গ্রিনল্যান্ডকে দেখেন, গ্রিনল্যান্ড ছোট দেখাবে, আফ্রিকা বড় দেখাবে, কিন্তু ওটাই যদি আপনি অ্যাটলাসে টেবিলে ফেলে দেখেন, দেখবেন দুটোই কিন্তু সমান। ফলে জিপিএস এর সিস্টেম আর নাবিক আর আকাশতীরের সিস্টেম দুটো সম্পূর্ণ আলাদা। এবার পাকিস্তানে আমরা এত মানে সাকসেসফুল হলাম কেন? তার কারণ হচ্ছে জিপিএস সিস্টেমে যে এগুলো করা আছে, সিস্টেমগুলো করা হয়েছে, এডি সিস্টেম বলুন, তারপরে আপনার রেডার সিস্টেম বলুন, সবই তো হচ্ছে জিপিএস ধরে। কিন্তু ভারত করেছে কি? ভারত সম্পূর্ণ নিজের সিস্টেমে করেছে। ফলে নাবিকের সিস্টেম বা আকাশতীরের সিস্টেমের সঙ্গে জিপিএস এর সিস্টেম মেলেনি, ধরতে পারেনি। ধরতে না পারার ফলে ওই র্যাডারের মধ্যে আসেইনি, দমাদ্দম করে মেরে চলে এসছে।
এই ভারত যেমন ভারত পাকিস্তানে যেমন করেছে, বাংলাদেশ সেই একই জিনিসটা করবে। এছাড়া যেটা খবর আছে সেটা হচ্ছে, গতকালকে আমি যেটা বলেছিলাম সেটা সরকারিভাবে আজকে বেরিয়েছে। সরকারিভাবে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশকে টাইট করার জন্য ভারত এখন উঠে পড়ে লেগেছে। এখানে দিয়েছে, আমি সবই খবর বলে দিই, তাই দ্বিতীয়বার পড়বো না, শুধু হেডলাইনটা দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন আর রেয়াত নয় বাংলাদেশকে, চিকেন নেকে এবার যা করলো ভারত, ভয় কাঁপছে ইউনূস সরকার। সেভেন সিস্টার নজর দিলেই ভয় কাঁপছে ইউনূস সরকার, এটা বাড়তি লিখেছে, ইউনূস ভয় কাঁপছে না। ইউনূসের দেশ নয়, ইউনূস এখানে থাকবে না, ইউনূস আর কাজ করে বেরিয়ে যাবে। দেশটা হচ্ছে বাংলাদেশিদের, ইউনূসের ভয় কাঁপার কিছু নেই। ইউনূস ঠিক সময় মতো আমেরিকা ইউনূসকে ঠিক বার করে নিয়ে যাবে যখন দেখবে সময় খারাপ আসছে। তা আমি গতকালকে যেটা বলেছি, এই খবরটা আজকে বেরিয়েছে, তাই আপনাদের সঙ্গে আমি খবরের হেডলাইনটা শেয়ার করলাম। আর একটা খবর যেটা হচ্ছে, আপনারা জানেন তো অমিত শাহ এসেছিলেন এখানে। অমিত শাহ এসে এখানে, শুধু এখানে নয়, আমাদের এই সীমান্তবর্তী যত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর প্রত্যেকটা রাজ্যে গিয়ে তিনি সমস্ত ডিজিপিদের সঙ্গে বৈঠক করেছেন, বিএসএফ এর সঙ্গে বৈঠক করেছেন, প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন, এবং দলীয় কর্মী এবং বিভিন্ন বিরোধী দলের সঙ্গেও তিনি বৈঠক করেছেন দেশের সুরক্ষার স্বার্থ নিয়ে। এই ব্যাপারে সবাই কিন্তু এক কাট্টা, এবং বিএসএফ আর পুলিশ তো সরকারের কথা মতোই চলবে, সেটাই তো হচ্ছে রেওয়াজ। তাছাড়াও যেটা ঠিক করা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যার সিস্টেম। এবার যেটা করা হবে ইলেকট্রিক্যাল ওয়্যার সিস্টেম সমস্ত সীমান্ত জুড়ে, সেটা আমি আপনাদের বলছি। নিরাপত্তা উন্নত করতে, অনুপ্রবেশ কমাতে পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের সাথে ভারতের সীমান্তে বৈদ্যুতিক বেড়া ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এর মতো প্রকল্প, যা থার্মাল ইমেজার, ইনফ্রারেড এবং লেজার ভিত্তিক অনুপ্রবেশকারী, অ্যালার্ম এবং ফাইবার অপটিক সেন্সর সহ বিভিন্ন ধরনের নজরদারি প্রযুক্তির ব্যবহার করে। বিএসএফ যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানেও এই ইলেকট্রনিক নজরদারি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শুধু পাকিস্তানে এখন আগে ছিল, এখন পাকিস্তানের পরে এখন এই ছবি দেখুন, এই ছবি অনুযায়ী প্রত্যেকটা সীমান্তের, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা সীমান্তে এই সিস্টেম ব্যবহার করা হবে। এর মধ্যে কি হবে, এটা হচ্ছে ভারতীয় সীমান্তের মধ্যে করা হবে, ফলে বাংলাদেশের পারমিশন নেওয়ার দরকার নেই। যে সীমান্তের বেড়া রয়েছে ওই বেড়া থাকবে, তারপরে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ওয়্যার সিস্টেম থাকবে, ইলেকট্রিক্যাল বেড়া থাকবে, ফেন্সিং, হাই ভোল্টেজ ইলেকট্রিক্যাল ফেন্সিং, সেটা হবে 12 ফুটের, এবং তারপরে আবার একটা কাঁটার বেড়া থাকবে, যাতে এপারের লোক ইলেকট্রিক্যাল ফেন্সিং না যেতে পারে, ওপারের লোক ইলেকট্রিক্যাল ফেন্সিং এর ধারে না আসতে পারে। তাই যেটা হবে ভারতের জমির মধ্যে হবে, ফলে ভারত কারোর অনুমতি নেওয়ার ব্যাপার নেই, এখানে ভারতের জমিতে ভারত করবে। এই যাতে এত ছোট ছোট তার খোপগুলো থাকবে, যেখানে কুকুর বিড়াল পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না, এই ইলেকট্রিক্যাল ফেন্সিং এর ধারে কাছে। তো যাই হোক, এখন এইগুলো সমস্ত সীমান্ত জুড়ে করা হচ্ছে। এবং আর একটা খবর যেটা বেরিয়েছে আজকের কাগজে, সেটা হচ্ছে সমস্ত রাজ্যে এই 4000 কিলোমিটার জুড়ে যে রাজ্যগুলো জুড়ে রয়েছে, সেখানে পুরোটা রাজ্য সড়কের আন্ডারে ছিল, এই যে পূর্ত দপ্তরের আন্ডারে ছিল এই রাস্তাগুলো ছিল 2 লেনের। এই রাস্তাগুলোকে সব কেন্দ্রীয় সরকার নিয়ে নিচ্ছে রাজ্যের হাত থেকে নিয়ে এগুলোকে সমস্ত আমাদের বর্ডার রোড অর্গানাইজেশনকে দিয়ে দেওয়া হচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশন ওখানে 4 লেনের, কোথাও 6 লেনের রাস্তা তৈরি করবে, এবং সেটা একদম আপনার সোজা চিকেন নেক থেকে আপনার সুন্দরবন অব্দি একদম পুরোটা চলে যাবে। অস্ত্রশস্ত্রও যেমন যাবে, তেমনি পাহারাও মোতায়েন হবে, তেমনি এখানে হেলিকপ্টার থেকে আরম্ভ করে সমস্ত কিছু রসদপাতি যা যা দরকার
মানে হেলিপ্যাড থেকে আরম্ভ করে রসদপাতি জোগাড় করা সমস্ত কিছু ওখানেই থাকবে। তা এই সমস্ত নতুন নতুন উন্নত সিস্টেমগুলো তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের দিকে নজর রেখে। বাংলাদেশে একটা স্ট্রাইক তো হবেই, সেটা কবে হবে তো আমি জানি না, কিন্তু প্ল্যানিং যা চলছে খুব একটা দেরি নয়। ভারত খুব একটা দেরি করতে চাইছে না। যেমন ডিপ স্টেটকে একটা জবাব ওখানে দিয়েছে, ডিপ স্টেটকে আর একটা জবাব দেবে বাংলাদেশে, যাতে সারা পৃথিবীতে আমেরিকার এই ডিপ স্টেটের মুখোশটা যাতে খুলে যায়। আর একটা খবর যেটা পাওয়া যাচ্ছে, নিউক্লিয়ার ওয়েপন যেগুলো আছে পাকিস্তানের হাতে, সেগুলো ওপরে আর আমেরিকা বিশ্বাস করতে পারছে না পাকিস্তানকে, যে নিউক্লিয়ার ওয়েপন যখন তখন যে কারোর হাতে চলে যেতে পারে। কারণ এখনো কিন্তু টুকটাক পাকিস্তানে কিন্তু করাচিতেও গতকালকে কিন্তু একটা ভূমিকম্প হয়েছে। আমাদের সেই মানে কিরানা পর্বতের ভেতরে যে মেরেছিল, তার ভেতরে যে সমস্ত আপনার রসদপত্র সমস্ত পৃথিবীর মাটির নিচে ঢুকে গিয়েছে, সেগুলো ধীরে 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 রিয়াক্ট করছে এবং একটা ভূমিকম্প হচ্ছে, মৃদু হলেও ভূমিকম্প হচ্ছে। কাল করাচিতে 3.2 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে, যেটা করাচির ইতিহাসে তৃতীয়। 1822 সালের পর 1949 সালে একটা হয়েছিল, তারপর 2025 সালে মানে এই ভূমিকম্প করাচিতে হলো। করাচি ছাড়া অন্যত্র হয়, করাচিতে হয় না সাধারণভাবে। এই ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে এই তৃতীয়বার এই করাচির ভূকম্প হলো। এবং আমেরিকা মনে করছে ওই কিরানা পাহাড়ে যে সমস্ত এগুলো ছিল সেগুলো ভেতরের দিকে ঢুকে গিয়েছে, মাটির নিচে ভেতরে টানেল করা ছিল সেখানে ঢুকে গিয়েছে, সেখানে একের পর এক বাস্ট করছে। এটা এখন আমেরিকা এখন নিজের হাতে নেওয়ার জন্য চেষ্টা করছে। এখন সেই খবরটা কি হয়, একটা আমি ডেভেলপ করছে, ইকোনমিক টাইমস খবরটা করেছে, একটা ফ্ল্যাশ দিয়েছে। এখন সেই ফ্ল্যাশটা দেওয়ার পরে এখন খবরটা যেটা হবে সেটা আমি আপনাদের, যদি রাত্রিবেলা হয় আমি রাত্রিবেলা আপনাদের জানাবো, নইলে কালকে সকালবেলা দুপুরবেলার দিকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।